মাই হাজব্যান্ড, লেখিকা সামহা সামিম। পর্ব সংখ্যা ২৬ ও ২৭। গল্পটি 18+। অতিরিক্ত রোমান্টিক গল্প পড়তে না চাইলে স্কিপ করতে পারেন। প্রহীর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কামড়ে সাদা টাওয়াল পেঁচানো, চুলের পানি ছাড়তে ছাড়তে বিছানায় শুয়ে থাকা আনেয়ার দিকে এগিয়ে যায়। ব্ল্যাঙ্কেটের ভেতরে ঠান্ডা হাত নিয়ে আনেয়ার উন্মুক্ত পেট চেপে ধরে। ঠান্ডার কিছু ছোঁয়া পেয়ে নড়েচড়ে ওঠে, শরীরটা মৃদু কেঁপে ওঠে তার। রহিল নিজের নাক ঘষে আনেয়ার কানের কাছে মুখে লুতুপুতু কণ্ঠে বলে, গুড মর্নিং মাই লেডি। আর কত ঘুমাবে? আনেয়া নড়েচড়ে পাশ ফিরে রহিলের হাত বুকের সাথে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে, হুম, আমার ঘুম পাচ্ছে, রাতে আপনার জন্য ঠিকমতো ঘুমাতে পারিনি। রহিল হাসে আর একটু নিজের সাথে জড়িয়ে বলে, পড়ে পড়ে ঘুমালে কি আমার প্রিন্সেস আসবে? তাই প্রিন্সেসকে আনার মিশনে নেমেছি। লোড বেশি হবে, তবে চিন্তা নেই। আনিয়া লজ্জায় প্রহেলের বাহুতে দাঁত বসিয়ে দেয়। চোখ খিচে ব্যথাটুকু হজম করে প্রহেল দুষ্টুমি মাখানো কণ্ঠে বলে, আমি গোসল করে আসতে চান, তুমি যদি চাও তো এখন আবার মিশনে নামতে পারি। ইওর চয়েস। আনিয়া বুঝলো এই লোকের সামনে থাকলে এখন তার মরি অবস্থা করে দিবে। উঠে ওয়াশরুমে চলে যায়। রিহান সাগর ঘুম থেকে উঠে সে কখন থেকে প্রহলের জন্য অপেক্ষা করছে। বেচারা এই সাত সকালে কনকনে শীতের মধ্যে বসে বসে ফ্রিজে হচ্ছে। সাগর দুই হাত একত্রিত করে বলে, রিউ বেবি, তোমার শ্বশুর থুকু তোমার বস এখনো আসছে না কেন? রিহান আর মোড়া দেওয়ার মতো করে ভান করে বলে, কেন না বেবি, তোমার বুঝতে থাকা 3 আন্ডারগ্রাউন্ডের বানানো প্রস্তুতি নিয়ে নামছে সে। সাগর রিহানের বাঁকা হাসি 3 আন্ডার কথা শুনে নিচের দিকে 2 হাত ঠেকে বলে। রিহান হেসে গড়াগড়ি খায়। প্রহেলের সিঁড়ি দিয়ে নেমে ওঠে। এত হাসি দেখে কপাল কুঁচকে আসে। প্রহেল আস্তে ধীরে রিহান সাগরের স্বাভাবিক হয়ে বলে, সাগরের হাতের প্যান্টের নিচে চেপে ধরে। প্রহেল নিচ থেকে উপর পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, সাগর কি সমস্যা তোর? নিচে হাত দিয়ে বসে আছিস কেন? সাগর থতমত খেয়ে যায়। কি বলবে এখন? জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বোকা বোকা হেসে বলে, আসলে বস এমনি তেমন কিছু না, ঠিক আছে। আরে মুরগির বাপ, তুই কোথায় ঠিক আছিস? থাক, আর লজ্জা পেতে হবে না, আমি বলছি। আসলে বস আমাদের মুরগির বাপের নিচের 3 আন্ডার নড়ে গেছে। প্রহেল রিহানের কথা মানে না বুঝে জিজ্ঞেস করে, হোয়াট ননসেন্স? 3 আন্ডার নড়ে গেছে মানে কি? রিহান বোঝানোর স্বরে বলে, মানে বস, মাঝখানে কলা, 2 পাশে ঝুলছে কমলা, ওটার কথাই বলছি আর কি। প্রহেল কিছু বলবে তার আগে সিঁড়ি দিয়ে নামতে থাকা আনেয়া কেসে ওঠে। রিহান অস্বস্তিতে পড়ে যায়। কি বলতে কি বলে ফেলেছে, তার উপর আবার বসের বউ এখানে। প্রহেল আনেয়াকে কাশতে দেখে উঠে গিয়ে আনেয়াকে ধরে সোফায় বসিয়ে দেয়, পানি দেয়। টকটক করে পুরো পানি শেষ করে রিহানের দিকে তাকায়। রিহান লজ্জা পেয়ে চোখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। খাবার টেবিলে বসে আছে সবাই। মেয়েট খাবার বের করে দিচ্ছে। চাইলেও আনা নিজে দিয়ে দিবে বলে মেয়েট চলে যায়। প্রহেল খাওয়ার মাঝে আনেয়ার দিকে ঝুঁকে এসে বলে, যান, ফাঁক করো, আমি ঢুকাচ্ছি, ছোট করে দিব। আনেয়া চোখ বড় বড় করে বলে, নাউজুবিল্লাহ, পাশে লোক আছে, নির্লজ্জ লোক। আজব, আমি কি খারাপ কিছু বলছি নাকি? তুমি হাঁ করো, খাইয়ে দিচ্ছি। নিজের করা কাজে নিজে থতমত খেয়ে যায় আনেয়া। বারান্দায় গ্রিলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে ইয়াং। কাল রাতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। সূর্যের আলো চোখ পড়ায় বিধে উঠে বসে। ফ্রেশ হয়ে বসা থেকে বেরিয়ে পরে তার এখন গুরুত্বপূর্ণ কাজ আছে। নাজমা বেগম ফুরফুরে মেজাজে কাজ করছেন। এত সোনার টুকরো একটা মেয়ে জামাই পেয়েছে, জীবনে আর কি লাগে। আজ বাইরে প্রচন্ড কুয়াশা পড়েছে। আলো তেমন একটা নেই বললেই চলে। ঢাকা শহরে বসেও ইউরোপ কান্ট্রির ভিউ পাওয়া যাচ্ছে। সাগর রিহান বাইকের উপরে চড়ে বসে। অফিসে যাবে। তার উপর প্রহেলের সাথে কোন জায়গায় নাকি যাবে। সাগর বাইকে উঠে বাইক স্টার্ট করে কাঁপতে কাঁপতে বলে, মাঘ মাসের শীত পড়ে, সরসরে হাওয়া চলে। 3 দিন থাকি গাঁও না ধুম, 9টার আগে ঘুম থাকি না উঠুম। ঠান্ডা গা ধুবু, হুম, ঠান্ডা হাত ঠ্যাং ধুবু। বোকা বোকা চোখে তাকিয়ে আছে রিহান। কথাটা তিতা হলেও বাস্তব। এই শীতের মধ্যে হাত ধুতে গেলে আইজাইল ধরে বসবে। প্রহেল অফিসের ড্রেস পরে একবার রেডি হয়ে নিচে নেমে আসে। আনে আমতা আমতা করে বলে, বলছি কি একটু আগে আগে অফিস থেকে আসলে ভালো হয় না? প্রহেল চোখ মারে, ঠোঁট কামড়ে বলে, খাওয়ানোর খুব তাড়া দেখছি। অসভ্য লোক, আপনি যান। শুধু গেলে তো আর হবে না। আমার সিক্রেট মিষ্টিটা খাইয়ে দাও। আনিয়া ভাবুক দেশে তাকিয়ে আছে। সিক্রেট মিষ্টি আবার কি? কাছে আসো, আমি দেখিয়ে দিচ্ছি।
বলেই নিজে ২ কদম হেঁটে আনেয়ার সামনে গিয়ে গায়ের পেছন থেকে ধরে, কম্পিত ঠোঁটজোড়া চেপে ধরে। হঠাৎ আক্রমণের কিছু বুঝে উঠতে না পেরে পর মুহূর্তে নিজেও রেসপন্স করতে থাকে। বেশ সময় নিয়ে কিস করে ছেড়ে দেয় প্রহেল। ঠোঁট মুছে বেরিয়ে যেতে যেতে বলে, আপাতত এটুকুই যান, বাকি ডোজ রাতে দেব। নিজেকে একটু ফিট করে নাও, আসছি আমি। বলেই বেরিয়ে যায়। প্রহেল গাড়ি চালাতে চালাতে বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে একটা গাড়ি তাকে ফলো করছে। প্রহেল ফোন বের করে কাউকে কিছু টাইপিং করে সিন করছে। একটি নির্জন জায়গায় আসতে হঠাৎ পেছন থেকে সেই গাড়িটা উল্টো খাদে পড়ে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। খাদে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকা মেয়েটির পানে তাকিয়ে হাসে। ক্লান্ত সেই হাসি, চোখে মুখে না কোনো তীব্র ব্যথা ফুটে ওঠে। চোখের কোণে পানিটুকু গড়িয়ে পড়ার আগে হাত দিয়ে মুছে ফেলে। পাশ কাটিয়ে গাড়ি নিয়ে চলে যায়। প্রহেল এসএমএস পেয়ে রিয়ান সাগর চিন্তিত হয়। লোকেশন ট্র্যাক করে পৌঁছায়। আশেপাশে ধোঁয়া ছাড়া কিছু দেখা যাচ্ছে না। ফোনের লোকেশন খাদে দেখাচ্ছে। রিয়ান সাগর কেঁপে ওঠে। কি হচ্ছে? এখানে কিছু বুঝতে পারছে না। তাদের মাথার একটাই কথা, বস কোথায়? এরই মধ্যে পুলিশ ও প্রহরীর লোকজন খোঁজাখুঁজি করছে। রিহান কাঁপা কাঁপা গলায় ডাক দেয়, বস শুনতে পাচ্ছেন? কোথায় আপনি? কোনো সাড়া শব্দ নেই। কেমন একটা গোলকধাঁধার মতো লাগছে সবকিছু। রিহান ঢুকে গিয়ে দৃষ্টি তার খাদে পড়ে থাকা গাড়িটার দিকে। আনেয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। তবে মনটা কেমন কু ডাকছে। মনে হচ্ছে কোথাও একটা কিছু ঠিক নেই। তার খুব কাছের কিছু একটা হারিয়ে যাচ্ছে। রোহেলকে ফোন করতে গিয়েও করে না। যদি কাজে ডিস্টার্ব হয়ে রেগে যায়। চিন্তায় চিন্তায় ঘাম ছুটছে। চারিপাশের লোক খুঁজছে কিন্তু কোথাও প্রহেলের ছিটেফোঁটাও পাচ্ছে না। মাঝি প্রহেলের পোষা কুকুর লাগিয়ে দেয়। খাদে একটু নিচে গিয়ে কুকুরটি ঘেউ ঘেউ করে ওঠে। সবাই সেই দিকে তাকায়। খাদের শুকনো পাতার মাঝে কিছু একটা লেগে আছে। সবাই দ্রুত প্রহেলের উপর আনার ব্যবস্থা করে। রিহান পালস চেক করে। বেঁচে আছে, তবে নিঃশ্বাস ধীর গতিতে চলছে। অ্যাম্বুলেন্স আসতেই প্রহেলকে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ইয়াং আজ মহাখুশি। এই খুশির মাঝেও তার খারাপ লাগছে। সে পারলেও নিজের মাঝে খুশিটা ফুটিয়ে তুলতে পারছে না। এই কারণে তার জানা নেই। আনমনে নিজেকে প্রশ্ন করে, মৃত্যু দিয়ে যদি শত্রুতা কমে তাহলে মানুষ না পেয়ে কোনো দুঃখে দুঃখে মরে আমরা চাইতে ভালো কাজ করতে পারি না। আপনজন ছাড়া একটা বাঁচতে পারি না। ইয়াং এর চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। চাইলেও সে এই পানি মুছতে আটকাতে পারছে না। রিহান সাগরের উদ্দেশ্যে চিন্তিত করে বলে, বাসায় গিয়ে ম্যামকে নিয়ে আস। তবে স্যারকে অ্যাক্সিডেন্ট করেছে এটা ভুলেও বলবি না। সাগর দ্রুততার সাথে মাথা নেড়ে সম্মতি দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। ৩০ মিনিটের রাস্তা ২০ মিনিট ড্রাইভ করে বাসায় এসে মেয়েটকে জিজ্ঞেস করে, ম্যাম কোথায়? রুমে। ডাকো। মেয়েটি কথা শুনে আনেয়া ডেকে আনে। আনেয়া প্রশ্নবোধক চোখে বলে, কি হয়েছে ভাইয়া? সাগর ঢোক গেলে মিকি হাসি ফুটিয়ে ধরে বলে, ম্যাম আপনি ঠিক আছেন তো? আনেয়া অবাক হয়। তাকায় সে। দিব্যি ঠিক আছে সে। তাহলে এমন কথার মানে কি? সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে বলে, আমি তো ঠিকই আছি ভাইয়া। কেন, কিছু হয়েছে? সাগর দুদিকে মাথা নাড়ে। কিছু হয়নি। হাত ঘড়ির সামনে দেখে ১২টা ৫০ বাজে। সময় দেখে বলে, ম্যাম আপনি স্যারের পছন্দ মতো সুন্দর করে সেজে গুজে আসুন। তবে মনে রাখবেন যত যাই হোক না কেন কান্না করা যাবে না। আনেয়া কপাল কুঁচকে তাকিয়ে আছে। এই ছেলে কি পাগল হলো নাকি? আনেয়া আরো একবার পর্যবেক্ষণ করে উপর থেকে চলে যায়। প্রহেল অপারেশন থিয়েটারের আলো এখনো জ্বলজ্বল করছে। ভয়ের কারণে হাত পা কাঁপছে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রিহান। তার মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, ডাক্তার এখনো বের হচ্ছে না কেন? তার ভাবনার মাঝে অপারেশন থিয়েটার থেকে সাদা অ্যাপ্রন পরা মধ্যবয়সী একজন ডাক্তার বেরিয়ে আসে। রিহান ডাক্তারের কাছে গিয়ে বলে, বস কেমন আছে স্যার? উনি ঠিক আছে? মাঝবয়সী ডাক্তার টি মুখ কালো হয়ে নিচু কণ্ঠে বলে, দেখুন অপারেশন সাকসেসফুল, কিন্তু কিছুক্ষণ পর কেবিনে যাওয়া হবে। তবে কথার মাঝ থেকে থেমে যায়। রিহান ফের উত্তর দেয়, তবে কি ডাক্তার? পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। অ্যাক্সিডেন্টের দরুন মাথা অনেকটাই আঘাতপ্রাপ্ত হয়েছে। কোমায় চলে যাওয়ার সম্ভাবনা ৩০%। কথা শেষ হতে পাশ কাটিয়ে চলে যায় ডাক্তার। ঢোক গেলে রেহান ২ হাত চুল খামচে ধরে চোখ বন্ধ করে জল চেপে ধরে। আনেয়া সুন্দর করে সেজে একটা পিঙ্ক কালারের মধ্যে স্ট্র বসানো কাজ করা শাড়ি পরেছে। হাতে নরমাল কিছু চুড়ি, মুখে হালকা পাতলা সাজ, তবে সারা মুখশ্রী স্নিগ্ধ চিন্তার ছাপ স্পষ্ট। সাগর আনেয়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। আসার পথে আনেয়া বেশ কয়েকবার জিজ্ঞেস করেও কোনো কাজ হয়নি। কোথায় যাচ্ছে, তবে সাগর কিছুই বলেনি।
হসপিটালের সামনে পার্কিং লটে আসা মাত্র আনিয়ার বুকের ভেতর ছ্যাদ করে ওঠে। সময় ব্যয় না করে প্রশ্ন করে, হসপিটালে কি করছি আমরা ভাইয়া? ঘোড়া দৌড়াতে আসছি। মনে মনে কথাগুলো বলে সাগর। উপরে কিছু বলে না। ভেতরে যেতে বলে। সামনে সামনে এই হাঁটছে। যত ভেতরে ঢুকছে ততই আনিয়ার বুকের স্পন্দন বাড়ছে। রোহেলকে কেবিনে দেয়া হয়েছে, তবে এখন বিপদের আশঙ্কা। ২৪ ঘন্টার আগে জ্ঞান না ফিরলে হয়তো কোমায় চলে যাবে বলে ডাক্তার জানিয়েছেন। মুখে অক্সিজেন মাস্ক লাগানো লম্বা তরতাজা দেহটা বেডে প্রাণহীন হয়ে পড়ে আছে। মাথার বুক ও হাত পায়ে সাদা ব্যান্ডেজ করা। চুপসে যাওয়া মুখে শুয়ে আছে প্রহেল। রিহান কেবিনের বাইরে হাঁটাচলা করছে। সাগর আনিয়ার দিকে আসতে দেখে চোখ মুখ শক্ত হয়ে দাঁড়ায়। আনিয়া দরজার কাছে এসে রিহানের উদ্দেশ্যে বাঁকা চোখে তাকিয়ে প্রশ্ন করে, আমরা এখানে কেন ভাইয়া? আর হসপিটালেই বা কেন? রিহান চুপ করে আছে। কি বলবে এখন? আনিয়া রিহানকে ঠেলে কেবিনের ভেতর ঢুকে যায়। বেডের দিকে চোখ পড়তে মুহূর্তের জন্য পা জোড়া থমকে যায়। পূর্বের কিছু মনে পড়তে দৌড়ে গিয়ে প্রহেলের প্রশস্ত বুকে আছড়ে পড়ে। ২ হাত পেটের কাছে অংশ চেপে ধরে কেঁদে ওঠে। ক্ষণে ক্ষণে তার কান্নার বেগ বাড়ছে। বাইরে থেকে আতঙ্কিত হয়ে নার্সরা ছুটে আসে। আনেয়াকে ছাড়ানোর চেষ্টা করে বলে, আর ইউ ম্যাড? কি করছেন? ওরা থেকে দূরে সরুন। আনেয়া হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে এবং তারপর ঘটিয়ে ফেলল এক অপ্রত্যাশিত কাজ। নার্সটির গলা চেপে ধরল, হিসহিস করে বলল, তোদের নোংরা হাতে স্পর্শ দিবি না আমার ট্যাটুওয়ালাকে। আমি দূরে যাব না, কাছে থাকবো। তোরা কাছে আসলে আছাড় মেরে দিব। একদম মেরে দিব। বলেই দেওয়ালের উপর ধাক্কা মারে, যার দরুন নার্সটির মাথা ফেটে গলগল করে রক্ত পড়তে থাকে। রিহানের অবস্থা খারাপ দেখে দ্রুততার সঙ্গে আনিয়াকে সরাতে বলে, প্লিজ ম্যাম শান্ত হন, এখানে ঝামেলা করবেন না। স্যারের অবস্থা খুবই খারাপ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। আনিয়া একসময় জোর-জবরদস্তি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। পড়ে যায় রিহানের বুকে। রিহান স্তব্ধ নিঃশ্বাস ফেলে। আনিয়াকে কোলে তুলে পাশের কেবিনে ইনজেকশন পুশ করে শুইয়ে দেয়। সময় পেরিয়ে গেছে। সকালের মিষ্টি রোদ ও মিষ্টি পাখির কিচিরমিচির শব্দে বাধায় ফেলে। ধরণীর বুকে কালো অন্ধকার হাতছানি দিয়ে দিচ্ছে। ছোট শহরটার মানুষটা আনাগোনা মুখরিত। কুয়াশা পড়ছে সবে শীতের শাল পেরিয়ে। রাস্তার পাশে টঙের দোকানে দাঁড়িয়েছে দীপ্ত। একটি চায়ের কাপে চুমুক দিচ্ছে। ধূমপান করছে। নাজমা বেগম ও রফিক সাহেব প্রহেলের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হসপিটালে আসে। নাজমা বেগম ধীর গতিতে প্রহেলের বেডের কাছে গিয়ে বসে। কপালে আসা চুলগুলো সরিয়ে চুমু খায়। এই ছেলেটাকে দেখতে তার বড্ড আদর করতে পায়। কি মায়াবী মুখশ্রী যে! জেগে থাকলে হয়তো এই সময় নাজমা বেগমকে দেখে খুশিতে নিজের অজান্তেই আম্মু আম্মু বলে চিৎকার করে উঠত। প্রহেল জ্ঞান ফিরছে ৩০ মিনিট হবে। আনেয়ার জ্ঞান ফিরতে চারপাশ পর্যবেক্ষণ করে। সে এখন কোথায় আছে? সে তো প্রহেলের কেবিনে ছিল। পূর্বে ঘটে যাওয়া বিষয়টি তৎক্ষণাৎ মনে পড়তে হুড়মুড় করে উঠে বসে। হাতে লাগানো স্যালাইন নল ছিঁড়ে ফেলে দেয়। হাতে ফিল্ডিংয়ে রক্ত বের হচ্ছে। ধুম করে বুকের উপর কিছু আছড়ে পড়ায় ব্যথায় চোখ মুখ খিঁচে দাঁতে দাঁত চেপে প্রহেল। আনিয়া ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। প্রহেলের এক হাতে কোনো রকম আনিয়ার পিঠের উপর দিয়ে বলে, কান্না করে না, কি হয়েছে দেখো, আমি তো একদম ঠিক আছি। প্লিজ কান্না থামাও। আনিয়া তবুও ফুঁপিয়ে যাচ্ছে, যার দরুন আনিয়ার শরীর ও প্রহেলের পেঁচিয়ে ধরা শরীর কেঁপে ওঠে। প্রহেল আবার নরম কণ্ঠে বলে, দেখো ছোট ফ্লাওয়ার, তুমি কি কান্না অফ করবে? আনা প্রহেলের বুক থেকে মুখ তোলে। সারা মুখে অশ্বস্র চুমু খেতে থাকে। তার মাঝে কেবিনে প্রবেশ করতে রফিক সাহেব নাক মুখ কুঁচকে বলে, বেয়াদব ছেলে, আমার মেয়েকে কাঁদাচ্ছ কেন? প্রহেল বিরক্ত। এই শ্বশুর নামের ভিলেনটার ওপর সে প্রচণ্ড বিরক্ত। মুখ বাঁকিয়ে বলে, ভুল দেখছেন শ্বশুরাব্বু, আপনার মেয়ে তার ছোট জামাইয়ের জন্য কাঁদছে। রফিক সাহেব আর কিছু বলে না, তবে ছোট জামাইটা আবার কে? প্রহেল আনিয়াকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে বলে, ছোট জামাইয়ের জন্য এত কষ্ট, তোমার যে চোখের পানিতে হসপিটাল ভাসিয়ে দিচ্ছ। আনিয়ার প্রহেলের খোলা বুকে চুমু খায়। হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিয়ে বলে, দেখে আমি গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট হলো কি করে? হুস, এইসব কথা বাদ দাও। আমি ঠিক আছি। বেশি ব্যথা লেগেছে? আনিয়ার কথার পর দুঃখী দুঃখী কণ্ঠে বলে, তোমার ছোট জামাইয়ের লাগেনি, কিন্তু আমার অনেক লেগেছে। ছোট ফ্লাওয়ার, চেক করো। এই ছোট জামাইটা আবার কে? আমার কোন জামাই নেই। আপনি আমার জামাই। প্রহেল হাসে। আনিয়ার কানের কাছে মুখ নিয়ে লোহিতে ঠোঁট ছুঁইয়ে হাসি সুরে বলে, যেটা তোমার ২ ফ্রুট সালাদে আমার ৮ ইঞ্চি সয়াবিন যেত, সেটা ছোট জামাই।